এখন তোমরা কতজন আছো? স্যার টোটাল তো স্যার 28 আমরা। 28। তার মধ্যে কতজন ক্লাস করে? স্যার 20 to 22 জন তো ক্লাস করেই। বাকি 6-7 জনের কি ব্যাপার? স্যার আজকে বোধহয় 2-3 জন কলেজে আছে ওই লাইব্রেরি কার্ড ইস্যুর জন্য। হুম। আর বাকিদের তো স্যার জানি না। তাহলে আজকের এক্সপেক্টেড অ্যাটেন্ডেন্স 18 থেকে 20, তাই তো? হ্যাঁ স্যার ওরকমই। আচ্ছা। তুমি তো আহ, আহ, তুমি তো সিআর। হ্যাঁ স্যার। হুম। তোমাকে আজকে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, সেটা হচ্ছে যে যে 2 জন বা 3 জন কলেজে আছে আজকে, তুমি বলছো লাইব্রেরি কার্ড করানোর জন্য, বাকিদের নামটা তুমি গ্রুপ থেকে বাদ দিয়ে দেবে। মানে বুঝতে যারা পেরেছো? আজকে প্রেজেন্ট থাকবে না ক্লাসে। হ্যাঁ, মানে যারা রেগুলার বেসিসে থাকে না, ঠিক আছে, তাদেরকে তুমি এলিমিনেট করে দেবে গ্রুপ থেকে। আই ডোন্ট ওয়ান্ট দোজ কাইন্ড অফ স্টুডেন্টস। ওকে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনোভাবে অ্যাড করবে না কিন্তু তাদেরকে। ঠিক আছে স্যার। আমি আর 2-3 মিনিট দেখে নিয়ে শুরু করবো। আমরা কতটা ডিসকাস করেছিলাম গো?
স্যার আমরা Activity স্টেপ গ্রোথ পলিমারাইজেশনটা পড়ছিলাম, আর ট্যাকটিসিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি ওগুলো নিয়ে ডিসকাস হয়েছিল। আচ্ছা, তার মানে এই পেজটাতেই ছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। Okay. So, mm, step growth or condensation in polymerization, the reaction occurs by condensation mechanism, and monomers are mostly difunctional. That is, each one should have a functionality 2 when you are using more than one monomer to satisfy the reaction. But if it is an independent monomer, that is, if it has two functional groups, right, in one, then one is sufficient for reaction. Like say amino acid থেকে যেমন তোমার protein তৈরি হয়. Chain growth occurs through coupling or condensation and addition reactions. Monomer decreases rapidly before any high molecular weight polymer is formed. Right, this is an extraordinary kind of situation that happens in condensation mechanism. সেটা কি মোনোমার কনসেন্ট্রেশনটা খুব শার্পলি ডিক্রিজ করে দেয়, কিন্তু আমরা পলিমার পাই না, মানে মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার that is, I mean, is very very low, that growth is very low. অর্থাৎ কি আমার মোনোমার, আমি ফ্রি মোনোমার আর দেখতেই পাচ্ছি না শুরুতে, কিন্তু আমি দেখছি যে পলিমার মানে আমার মোনোমার কনজিউমড হয়ে যাচ্ছে, কিন্তু সেটা পলিমারের মলিকুলার ওয়েটের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে না। তাহলে এরকম একটা সিচুয়েশন, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন অফ সাচ কাইন্ড অফ আ সিচুয়েশন? স্যার অনেকগুলো ছোট ছোট পলিমার চেন তৈরি হয়ে যাচ্ছে। ছোট ছোট চেন তৈরি হয়ে যাচ্ছে, গুড, ভেরি গুড। সেটাকে চেন আমরা বলি না, মলিকিউলস বলি, রাইট? তুমি জেনে বললে? না স্যার। তাহলে কিভাবে বললে? মানে কোনটা জেনে? উত্তরটা। ও আচ্ছা, হ্যাঁ স্যার এটা পড়েছিলাম ওডিএনএতে। ভেরি গুড, very good, very good. Yes, I'm happy. So what happens যে যখন তোমার মোনোমার কনসেন্ট্রেশনটা শার্প ফল করছে, কিন্তু that is not reflected in the growth of the polymer, then how to assess the situation, right? তার সিচুয়েশনটা সেরকমই হচ্ছে যে সেটা একটা চেন গ্রোথ, একটা বা কিছু চেনের গ্রোথে সেটা হেল্প করছে না, রাদার এটা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম তৈরি করছে, যেখানে খুব হাই মলিকুলার ওয়েটের চেন নয়, একটা তোমার হচ্ছে ম্যাক্রোমার টাইপের তৈরি হচ্ছে, গ্রোয়িং ম্যাক্রোমার, অফকোর্স গ্রোয়িং ম্যাক্রোমা যেটা গ্রো করবে, তা এরকম কিছু ম্যাক্রোমারের মধ্যে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এবং তার মানে তোমার সেটা ট্রাইমার, টেট্রামার, পেন্টামার, হেক্সামার, হেপ্টামার, এইরকম ভাবে বিভিন্ন ডিস্ট্রিবিউটেড সাইজ সিস্টেমের মধ্যে ওটা অ্যাবজর্বড হচ্ছে, বা আমি বলবো যে সেখানে কনজিউমড হচ্ছে, তার ফলে তোমার নেট গ্রোথ ইন মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার সেটা হচ্ছে না। So this is something extraordinary kind of situation. তার ফলে কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এর গ্রোথটা খুব স্লো, এবং হাই মলিকুলার ওয়েট পলিমার একমাত্র ইন দ্য এন্ডে আমরা পাই, একদম শেষে গিয়ে। মানে ধরো তোমার কনভার্সন, যেখানে মোনোমার কনভার্সনটা প্রায় এই 98%, 99%, সেখানে গিয়ে আমি ম্যাক্সিমাম মলিকুলার ওয়েট গেইনটা পাই, এবং beyond 95% of monomer conversion we get an exponential growth. Rate of polymerization is highest at outset, decreases as chain ends are consumed, so it takes a long reaction times, right? তাহলে এখানে how it occurs, you see n moles of A plus n moles of B, giving you this condensate AB whole n, right? Now in addition you have this Na plus Nb giving you AB whole n, whereas when it is condensation then it will give you Na plus Nb giving you AB whole n plus Y, right? And what is that Y?
that Y is a molecule that is eliminated in reaction, right? Which is eliminated in the reaction, that is as a small molecule, say water, HCl, like this. So this is the schematic of a condensation, whereas the top one is the schematic of the addition, and একদম উপরে Na plus NB হলেন, এটা হচ্ছে schematic of polymerization independent of the mechanism. The number average degree of polymerization, that is dP. Now what is number average degree of polymerization? What is that? What Sir, is degree of polymerization? yes, sir. বলো। Degree of polymerization is the number of monomers in a polymer chain. Like by it, we can measure the chain length. Okay, anyone else? Sir, how Sir, many number number of of the monomer repeating units are unit. bound together in any chain? আরেকজন কি বলছিল বলো? Sir, number of the repeating unit in a polymer. Okay. Sir, mean of the degrees of polymerization of polymer species. Mean of the degrees of polymerization. So তুমি হ্যাঁ এটাকে অ্যাভারেজটাকে বলতে চাইছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, conceptually that is right. আচ্ছা, ডিগ্রি অফ পলিমারাইজেশন তোমরা যে যা বলেছো সবই ঠিক, বাট all of you what you have mentioned points out towards an average, not an average value, rather an absolute value. Only লাস্টে যেটা বলা হলো সেটা অ্যাভারেজের কথা বলা হলো, রাইট? নাও এখানে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে পলিমারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বলে কিছু হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যে যেমন ধরো যে আমাদের পৃথিবীতে অ্যাবসলিউট ভেলোসিটি বলে কিছু হয় না। এভরি ভেলোসিটি ইজ রিলেটিভ, বিকজ আমাদের সিস্টেমটাই তো মুভ করছে, আর্থ ইজ মুভিং। তাই সেই পৃথিবীতে কোনো অ্যাভারেজ ভেলোসিটি বলে হয় না। সিমিলারলি পলিমারের ক্ষেত্রেও অ্যাবসলিউট বলে কিছু হয় না, সবটাই অ্যাভারেজ। ওখানে যেমন রিলেটিভ, এখানে হচ্ছে অ্যাভারেজ। কেন অ্যাভারেজ? তার কারণ হচ্ছে যে যখনই একটা পলিমারাইজেশন রিয়াকশন হচ্ছে এবং সেখানে যে পলিমার গুলো তৈরি হচ্ছে, দেয়ার ইজ নো গ্যারেন্টি যে পলিমার গুলোর মধ্যে ইকুয়াল নাম্বার অফ মোনোমার ইউনিটস থাকবে। তুমি যদি এবার একটা চেনকে তুলে নাও, ওখান থেকে একটা মলিকুলকে তুমি আইসোলেট করে নাও, সেখানে তুমি যদি দেখো যে হ্যাঁ এখানে এই আমার রয়েছে না এতগুলো সে 1000 মোনোমার ইউনিটস আছে, তাহলে আমি এইটার জন্য পার্টিকুলারলি যেটাকে আমি তুলে নিয়েছি, এইটার জন্য আমি ডিগ্রি অফ পলিমারাইজেশনটাকে অ্যাবসলিউটলি 1000 বলতে পারি। কিন্তু এরকম ঘটনা, এরকম জিনিস, এরকম এক্সপেরিমেন্ট তো করা সম্ভব নয়। এবং একই সঙ্গে এক একটা মলিকিউলকে তুলে তুলে তাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন কাউন্ট করা, চেন লেংথ দেখা, এটাও সম্ভব না। তার মানে আমরা এক্সপেরিমেন্টালি যখন ডিগ্রি অফ পলিমারাইজেশন, মলিকুলার ওয়েট যাই পাই না কেন, সবটাই হচ্ছে অ্যাভারেজ। কারণ ওটাই যে যখন পলিমারাইজেশনটা হচ্ছে সেখানে আমি যতই কন্ট্রোল মোডে রিয়াকশন করি না কেন, যদিও আমাদের অ্যাডিশন আর তোমার কন্ডেনসেশন যেগুলো আমরা পড়ছি এর মধ্যে কোনো কন্ট্রোল মেথড আমরা ডিসকাস করছি না, যতই কন্ট্রোল ওয়েতে করি না কেন আমার একদম ইউনিফর্ম প্রত্যেকটা চেনে একই নাম্বার অফ মোনোমার ইউনিটস ঢুকবে, সেইটা কখনো সম্ভব না। দ্যাট ইজ নেভার 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 পসিবল। সেটা যদি পসিবল না হয় তাহলে কি হবে? তাহলে আমি যে সংখ্যাটা পাবো এক্সপেরিমেন্টালি ডিগ্রি অফ পলিমারাইজেশন বা মলিকুলার ওয়েটের, সেটা অ্যাভারেজ হয়ে যাবে, অ্যান্ড অ্যাভারেজ ওভার দ্য হোল নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট, রাইট? তাহলে এখানে ডিগ্রি অফ পলিমারাইজেশন যেটা আমরা বলবো, আইডিয়ালি ইট শুড বি not, I mean ideally means it should be your average degree of polymerization, যেটাকে এক্স এর মাথায় একটা বার দিতে হয়, এখানে বারটা মিসিং, মাথায় একটা বার থাকা মানে ওটা অ্যাভারেজ বোঝায়।
So average degree of polymerization is xn bar, right? That is equals to n0 by n. n0 হচ্ছে নাম্বার অফ মলিকিউলস এট দ্য স্টার্ট, শুরুতে আমার কতগুলো মলিকিউল ছিল, আর n হচ্ছে শুরুতে মানে পলিমারাইজেশনের শুরুতে, আর n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস এট দ্য এন্ড মানে আনরিঅ্যাক্টেড মলিকিউল। ধরো ইউ হ্যাভ স্টার্টেড উইথ 1000 মোনোমার, আফটার রিঅ্যাকশন, রাইট, তুমি যতক্ষণ পর এটা মাপছো তুমি দেখলে হয়তো 10টা পড়ে আছে, তাহলে ইয়োর অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে 1000/10 মিনস কত, 100, রাইট, 100। তার মানে এখানে অন অ্যান অ্যাভারেজ 100টা করে মোনোমার তোমার চেনসের মধ্যে ঢুকেছে, 100টা করে। তার মানে কি সব জায়গায় 100টা করে, অ্যাভারেজ ভ্যালুটা তুমি 100 পেয়েছো, বাট তুমি যদি ওদেরকে আইসোলেট করে দেখতে তাহলে কোথাও হয়তো 80টা, কোথায় 70টা, কোথাও 120, কোথাও 100, 150 এরকম সংখ্যা হতো। তাহলে এইগুলো সবটার অ্যাভারেজ হচ্ছে 100, রাইট? তাহলে এই অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট, দ্যাট ইজ n0/n. The ratio A is to B strongly influences the chain length. A is to B means the monomer ratio. কতটা মোনোমার এ আর কতটা মোনোমার বি নিচ্ছ তুমি, সেই রেশিওটা, মোল কম্পোজিশন, সেইটা চেইন লেন্থকে খুব স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে। এই স্টেটমেন্টটাকে আমরা এক্সপ্লেইন করব কিভাবে, তোমাদের কি মনে হয়? কিভাবে করব আমরা, স্যার বুঝবো এইচ টু কিভাবে? বি যত বেশি হবে তত চেইন লেন্থ বড় হবে। এইচ টু বি বেশি বলতে তো 1:1, তার থেকে সে তুমি যদি 5 মোল টু 5 মোল, 10 মোল টু 10 মোল, 100 মোল টু 100 মোল নাও, রেশিওটা দেখতে হবে তো 1:1, হুম রেশিও তো 1:1ই থাকবে। হুম ধরো রেশিওটা আমার 1:2 করলাম আমি, স্যার ওয়ান ইস তার টু মানে টু তো একটা লিমিটিং রিএজেন্টের মতো কাজ করবে, মানে যেটা 1 আছে সেটা তো 1 এর সাথেই রিঅ্যাক্ট করতে পারে, লাইক মানে 1:2, মানে ইফ ইউ আর টেকিং 1 mole of A and 2 mole of B, then 1 mole of A can only react with 1 mole of B, so another 1 mole of B will be like extra, like 1 mole Very of good. A is going to So act you as have limiting uttered that term. reagent. I'm happy that you have said that it would behave like a limiting reactant. Of course, it would behave like a limiting reactant. And when we design a polymerization system, condensation polymerization system like this, where one monomer is taken in less than the other, then it is called a stoichiometric imbalance. When you take in balanced condition, it is stoichiometric balanced, whereas when you take it in this proportion, that is one monomer is less than the other, then we call it as a imbalanced condition, right? It is an imbalanced condition. So when there is an imbalance, right, when there is an imbalance, what is going to happen? স্যার একবার রিপিট করবেন। এরকম যদি একটা ইমব্যালেন্সড কন্ডিশনে আমরা রাখি সিস্টেমকে, পলিমারাইজেশন সিস্টেমকে, তাহলে কি ঘটনা ঘটবে রিঅ্যাকশনে? তাহলে স্যার যে মলিকিউলটা কম আছে সেটার উপর ডিপেন্ড করবে চেইন লেন্থ। হ্যাঁ, সেটা তো লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের কনসেপ্ট, হুম সেটাই কন্ট্রোল করবে রিঅ্যাকশনকে, তার কনসেন্ট্রেশনটা, রাইট? তার মানে এখানে
তুমি মলিকুলার ওয়েট কন্ট্রোল করতে পারো কি? স্টয়চিওমেট্রিক ইমব্যালেন্স কন্ডিশনে তুমি কি মলিকুলার ওয়েট কন্ট্রোল করতে পারো? और উল্টো ভাবে মলিকুলার ওয়েট কন্ট্রোল করতে গেলে কি স্টয়চিওমেট্রিক ইমব্যালেন্সে যেতে হবে? ইয়েস স্যার। ইয়েস অফ কোর্স, কারণ সেখানে তোমার একটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট দিয়ে দিলে রিঅ্যাকশনটা সেখানে থামবে, তাই না? তার কনসেন্ট্রেশনটা শেষ হয়ে গেলে তখন সেখানে রিঅ্যাকশনটা থেমে যাবে। তো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য মলিকুলার ওয়েট। আদারওয়াইজ কন্ডেনসেশন বাই নেচার যতক্ষণ তোমার মনোমার থাকবে, রিঅ্যাক্টেবল মনোমার সে তো রিঅ্যাকশন করেই চলবে, রাইট? এবং তোমার হাইয়েস্ট মলিকুলার ওয়েট তুমি পেতে পারো অ্যাট দ্য এন্ড, মানে তোমার যেখানে মনোমার অলমোস্ট 100% কনজিউম হবে, এবং সেটাই তোমার হাইয়েস্ট মলিকুলার ওয়েট। অনেক সময় ওটা জেলও করে যেতে পারে। তা তোমাকে মলিকুলার ওয়েট যদি কন্ট্রোল করতে হয়, তাহলে তোমাকে স্টয়চিওমেট্রিক ইমব্যালেন্স করে সেটা করতে হবে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর তোমার কোরিলেশন দেখিয়েছে, এই যে এ বি এ বি, রাইট? এখানে তোমার ধরো মনোমার্স তোমার 12টা, 6টা এ 6টা বি আছে, তাহলে তোমার ডিগ্রি অফ পলিমারাইজেশন হাউ ইট ইজ চেঞ্জিং n0/n, রাইট? তার মানে তোমার টু স্টার্ট উইথ ইউ হ্যাভ 12/12, n0 তোমার টোটাল নাম্বার অফ মোনোমার্স এট দ্য ইনিশিয়াল স্টেজ, এটা হচ্ছে 12, আর n হচ্ছে কতগুলো তোমার পড়ে আছে আনরিঅ্যাক্টেড, সেটাও 12, তাহলে 12/12 xn বার হচ্ছে 1। এইভাবে পর পর যখন একটা করে এই যে রিয়াক্ট করতে, ধরো করতে করতে এই যে 12টাই এলো, যখন যখন সবগুলো রিয়াক্ট করে গেল, এখানে 12/1 করা হয়েছে। এই কেন? এখানে এখানে তো সব রিয়াক্ট করে গেছে, তাহলে তুমি 1 কি করে করছো? মানে এন তো হচ্ছে পড়ে আছে, ইয়েট টু রিয়াক্ট। বিকজ স্যার আমরা এখানে কন্ডেনসেশন বলছি, আর ফাংশনালিটি মিনিমাম 2 হতে হবে, তাহলে যে এন্ড হচ্ছে মানে ইনিশিয়ালি এ মলিকিউল আর একদম শেষের দিকে বি মলিকিউল, তাদের কিছু আনরিয়াক্টেড গ্রুপ থেকে যাবে যারা কিন্তু ফার্দার রিয়াকশনে যেতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, ইন এ কন্ডেনসেশন at the ends we have reactable functional groups, বা যেটাকে আমরা বলি যে যারা আনরিয়াক্টেড থেকে গেছে। কারণ আজকে একটা ডাই অ্যাসিড আর একটা ডাইঅল যদি রিয়াক্ট করে, তাহলে যে মলিকিউলটা তৈরি হবে তার একটা এন্ডে অ্যাসিড একটা এন্ডে অ্যালকোহল থাকবে, রাইট? তাহলে সেই হিসাবে সেদিক থেকে আলটিমেটলি কি হয়, যে ইভেনচুয়ালি আমরা দেখি যে একটা একটা তোমার আনরিয়াক্টেড মনোমার, সেখানে মনোমার ইন দ্য সেন্স গ্রুপ, ফাংশনাল গ্রুপ, এ আর বি যেহেতু ফাংশনাল গ্রুপকে ডিনোট করছে, সেটা লেফট আউট থাকবে। তা সেই কারণে তোমার 12/1 করে 12, বাট ইউ সি দ্য রাইজ ইন এক্সেন বার 1 থেকে 1.1, 1.2, 1.3, 1.5, 1.7। দেখো 12টার তোমার মনোমার ছিল, তার মধ্যে 7 আউট অফ 12 মানে মোর দ্যান 50% রিয়াকশন হয়ে যাওয়ার পরেও তোমার ডিগ্রি অফ পলিমারাইজেশন ইজ অনলি লিমিটেড টু 1.7। তারপরে টিল তোমার 10টা মনোমার রিয়াক্ট করে গেছে, তখনও ডিগ্রি অফ পলিমারাইজেশন 6। সেখান থেকে 11টা মনোমার যখন রিয়াক্ট করে গেল, বা 12টা যখন রিয়াক্ট করে গেল, তখন সেটা ইট গেভ আ জাম্প, এক্সপোনেনশিয়াল জাম্প, রাইট? সেটা 6 থেকে 12 পুরো ডাবল। মানে ধরো যদি ডিগ্রি অফ পলিমারাইজেশন অ্যাভারেজ 100 থাকে, সেটা 200 হয়ে গেল। ইটস অ্যান এক্সপোনেনশিয়াল জাম্প ইন দ্য ফাইনাল স্টেজ, বা যেটাকে বলে ফাইনাল লিপ। So this is the nature by which the degree of polymerization varies in a condensation mode, right? এখানে কিছু কন্ডেনসেশন রিয়াকশনে তোমার এক্সাম্পল দেখিয়েছে, যেমন পলিএস্টার পলিইথিলিন টেরিথ্যালেট, সেখানে তৈরি হচ্ছে ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড, কন্ডেনসেশন করে পলিএস্টার প্লাস ওয়াটার, পলিঅ্যামাইড 6,6, বা যেটাকে নাইলন 6,6 বলে। নাইলন ইজ আ বিগ ফ্যামিলি অফ পলিমার্স, যেটা সিনথেটিক পলিঅ্যামাইড আমরা বলি। তার মধ্যে বিভিন্ন মেম্বার্স আছে, এবং সেই মেম্বার্সদের যে তোমার অ্যামিন, ডাইঅ্যামিন আর ডাইঅ্যাসিড,
এদের মধ্যে ডাইঅ্যামিনে কতগুলো কার্বন আর ডাই অ্যাসিডে কতগুলো কার্বন সেই সংখ্যাটার উপর বেস করে এই নাইলনের পাশে ডিজিট গুলো বসানো হয় যে 6 6, ইট ইজ নট 66, হ্যাঁ, ইট ইজ 6 6। 6, প্রথম 6টা ইন্ডিকেট করছে ডাইঅ্যামিনে কতগুলো কার্বন আছে সেই সংখ্যাটা, পরের 6টা ইন্ডিকেট করছে ডাই অ্যাসিডে কতগুলো কার্বন আছে সেই সংখ্যাটা। তাহলে এখান থেকে আমরা বুঝে যাব যে হোয়াট ইজ দ্য মোনোমার অফ দিস নাইলন, মানে নাইলনের ফ্যামিলির মধ্যে এই যে নাইলন 6 6 যে মেম্বারটা, এইটার জন্য মোনোমার কি কি ব্যবহার করা হয়েছে আমরা এই ডেজিগনেশন থেকে বুঝে যাব। যে 6 কার্বন ওয়ালা ডায়ামিন হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, 6 কার্বন ওয়ালা ডাই অ্যাসিড, এখানে কার্বন সংখ্যাটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে কাউন্ট করে, তাহলে তোমার দুটো কার্বক্সিলের জন্য দুটো আর বাকি তোমার চেনের মধ্যে চারটে, তাহলে এরকম স্যাচুরেটেড ডাই অ্যাসিড একটাই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এখানে আমরা বুঝে যাব অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এইটা দিয়ে তৈরি হয়েছে, রাইট। অ্যাডিশন পলিমারাইজেশনের অ্যাডিশন কন্ডেনসেশন বেসিক্যালি এটার এক্সেপশন হচ্ছে, ওয়াই ইট ইজ এক্সেপশন বিকজ এটা কন্ডেনসেশন হয় কিন্তু এখান থেকে তোমার কোনো মলিকিউল এলিমিনেটেড হয় না। এক্সাম্পল হচ্ছে পলিউরেথেন, পলিউরেথেনে এখানে তোমার NCO আইসোসায়ানেট আর OH অ্যালকোহল, রাইট, এই দুটোর মধ্যে রিয়াকশন করে এখান থেকে COONH মানে অ্যামাইড নাইলন CONH, তার মধ্যে যদি একটা অক্সিজেন আমরা জুড়ে দিই সে COONH, তাহলে এই COONHটা হচ্ছে ইউরিথেন লিঙ্কেজ, তাহলে এইটাই যখন পলিমারাইজ হচ্ছে পলিইউরেথেন তৈরি হচ্ছে, সেইটা এই কন্ডেনসেশন মোডেই, কারণ এটা অ্যাডিশন রিয়াকশন নয়, ফাংশনাল গ্রুপের মধ্যে রিয়াকশন। তা এই ইউরেথেন পলিইউরেথেন যে তৈরি হচ্ছে এটাও আমাদের কন্ডেনসেশন পলিমারাইজেশনের মধ্যে একটা ভ্যারাইটি বা একটা এক্সেপশন হিসেবে আমরা ধরি। নাও প্রেডিক্টিং দ্য মোলার মাস ইন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, মোলার মাস ইন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, সেটার জন্য আমাদের পি এক্সটেন্ট অফ রিয়াকশন একটা টার্ম আমরা নিয়ে আসি। নাও হোয়াট ইজ দ্যাট এক্সটেন্ট অফ রিয়াকশন? এক্সটেন্ট অফ রিয়াকশন মানে ম্যাক্রোস্কোপিক পার্সেন্টেজ অফ রিয়াকশন, ইনস্ট্যান্টেনিয়াস নয়, right? Instantaneous reaction নয়। What is the difference between an instantaneous reporting of a reaction and a macroscopic reporting of a reaction? So instantaneous means at the very instant, like it refers to a very small amount of time. Generally, we use differential calculus for that. And macroscopic means like after a certain length of time. That length of time can also be measured in a sense. Very good. তুমি কি BSc? No, sir. আমি after joined +2. Oh, very good, very good, very clear idea. So suppose when a reaction has started and after say 15 minutes of reaction, if I can report the rate of the reaction in either of the ways, যে আমার 15 মিনিটে কতটা রিয়াকশন হলো, তার মানে আমার আফটার 15 মিনিটস হোয়াট ইজ মাই চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, তাহলে আমার বিগিনিং এ যদি C0 হয় এবং আফটার 15 মিনিটস সেটা যদি C হয়, তাহলে তোমার C0 minus C divided by 15 minutes, so that gives me the macroscopic rate formulation of the reaction or rate reporting of the reaction. আর 15 মিনিটসে আমি যদি বলি যে এই 15 মিনিটের মধ্যে আমার 15th মিনিটে কতটা রিয়াকশন হয়েছে, 15th মিনিট, তার মানে এটা অ্যাট দ্য মোস্ট আমি এরকম করতে পারি যে আমার 14th মিনিটটা শেষ হচ্ছে আর 15 মিনিটটা শুরু হচ্ছে, তাহলে আমি গ্যাপটাকে যেটা 0 to 15 টাইম গ্যাপটা ছিল সেটা আমি 14th মিনিট 59 সেকেন্ডস অ্যান্ড 15 মিনিট 0 সেকেন্ডস, এই সময়টার মধ্যে আমার যে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে
সেইটাকেই আমি রিপোর্ট করব অ্যাজ মাই রিয়াকশন রেট অ্যাট 15th মিনিট। সেটাকেই আমরা ডি এক্স ডিটি বা তোমার ডিসি ডিটি হিসেবে রিপোর্ট করি, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস অর মোমেন্টারি রেট। ওকে, সো এখানে আমরা এই যে এক্সটেন্ট অফ রিয়াকশন যখন বলছি, উই আর নট রেফারিং দ্য মোমেন্টারি রেট। আচ্ছা, মোমেন্টারি রেটটা বুঝতে পেরেছো আমি যেটা বললাম সবাই, বাকিরা? কে বুঝতে পারেনি? Yes, sir, বুঝতে পেরেছি। So, when we talk about extent of reaction, actually we talk about a macroscopic percentage of reaction. অর্থাৎ তোমার একটা রিয়াকশন যখন শুরু হয় সেখানে ধরো 40%, 60% কতটা রিয়াকশন হচ্ছে সেটাকে আমরা বলবো এক্সটেন্ট অফ রিয়াকশন, মানে ফ্র্যাকশন অফ মোনোমার কনভার্টেড অর রিয়াক্টেড, কনভার্টেড থেকেও রিয়াক্টেড, তা সেটাকে পি দিয়ে ডিনোট করা হয়। So number of functional groups reacted by initial number of functional groups. কন্ডেনসেশনের ক্ষেত্রে আমরা এইভাবে রিপোর্ট করতে পারি, কারণ এখানে রিয়াকশন মানেই আমার যে ইনিশিয়াল ফাংশনাল গ্রুপ ছিল সেটা থেকে একটা অন্য কিছুতে কনভার্ট হয়ে যাওয়া। সো দ্য নাম্বার অফ ফাংশনাল গ্রুপস রিয়াক্টেড ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল নাম্বার অফ ফাংশনাল গ্রুপস। তাহলে এখানে আমার যদি ইনিশিয়াল নাম্বার অফ ফাংশনাল গ্রুপ C0 হয় বা N0 হয়, হোয়াট এভার কনসেন্ট্রেশন বা নাম্বার হোয়াট এভার, এটা তো ক্লোজ সিস্টেম, তার ফলে নাম্বার থেকে কনসেন্ট্রেশনে নাম্বার বাই ভলিউম করলে ভলিউম উপর নিচে কেটেই যাবে। ভলিউম, বিকজ ইটস এ ক্লোজ সিস্টেম, ভলিউম চেঞ্জটা আমরা ইগনোর করছি। সেই হিসেবে আমার ওটা বিগিনিং এ N0 বা C0 যাই থাকুক না কেন, আফটার টাইম টি আমি যখন মাপতে চাইছি সেটা যদি N হয়, মানে N নাম্বার অফ ফাংশনাল গ্রুপস যদি পড়ে থাকে স্টিল টু রিয়াক্ট, তাহলে N0 মাইনাস N হচ্ছে আমার কতগুলো ফাংশনাল গ্রুপস রিয়াক্ট করেছে, আর ইনিশিয়াল নাম্বার অফ ফাংশনাল গ্রুপস মানে N0, তার মানে P ইকুয়ালস টু N0 মাইনাস N বাই N0, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস N বাই N0। এবার N বাই N0 এটা হচ্ছে 1 বাই xn বার, আমরা একটু আগেই xn বার পড়লাম, অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন xn বার, দ্যাট ইজ N0 বাই N, তাহলে এখানে তোমার আসছে N বাই N0, 1 মাইনাস N বাই N0, তার মানে 1 মাইনাস 1 বাই xn বার, সেটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করে নাও তাহলে xn bar equals to 1 by 1 minus p, and this equation is known as Carothers equation. This equation is known as Carothers equation because Carothers was a scientist in DuPont who was working on these condensation polymerization, particularly for the synthesis of the nylon, and he derived this expression to find out a correlation between extent of reaction, average degree of polymerization and average functionality. এখানে functionality টার্মটা দেওয়া নেই, কারণ এখানে ইকুয়েশনটাই ধরেই নেওয়া হয়েছে বা এইটার কনসেপ্টটা এটাই হয়েছে যে 1:1 মোলে রিয়াকশন হচ্ছে এবং এটা বাইফাংশনাল সিস্টেম। It's a bifunctional system or bifunctional system, whatever. So the average functionality is 2, মানে minimum টাই। আর যদি তুমি জেনারেল ফর্ম অফ দ্য Carothers ইকুয়েশন লিখতে চাও তাহলে সেটা হবে xn, তোমার p equals to extent of reaction, p equals to 2 by f into 1 minus 1 by xn bar, যেখানে f টা হচ্ছে average functionality, right? So p equals to 2 by f into 1 minus 1 by xn bar. এবার তুমি দেখো এখানে যদি f এর ভ্যালু 2 বসাও তাহলে 2 by 2 ক্যান্সেল আউট হলো এবং তাকে রিঅ্যারেঞ্জ করলে xn bar equals to 1 by 1 minus p. তার মানে ফর bifunctional system this is going to be the form of Carothers equation যেটা এখানে দেওয়া হয়েছে, বাট আমি যেটা বললাম that is the general form. এখন তোমার যদি একটা ট্রাই বাইফাংশনাল সিস্টেম হয়, যে একটা মনোমার ট্রাই ফাংশনাল আর একটা মনোমার বাইফাংশনাল, তখন তো আর 1:1 নিলেও তার অ্যাভারেজ ফাংশনালিটি মানে এফ এর ভ্যালুটা 2 আসবে না, 2 এর থেকে বেশি আসবে।
2.4 মতো। তাহলে এবার p equals to 2/2.4 into 1 minus 1 by xn bar। তাহলে এখানে তখন তোমার ওই ডিফারেন্ট পার্সেন্টেজে p আর xn বারের একটা কোরিলেশন তুমি পাবে, ডিফারেন্ট পার্সেন্টেজ অফ রিয়াকশন। p এর তুমি যদি ডিফারেন্ট ভ্যালু গুলো পাও বা অ্যাজিউম করে নাও, তাহলে তার করেসপন্ডিং xn বারের ভ্যালু গুলো তুমি পাবে। তাই ক্যারোথার্স ইকুয়েশন অনুযায়ী তোমার এখানে গ্রোথ অফ পলিমারাইজেশন সেটা এইরকম, অর্থাৎ আমরা এইখানে যে ক্যালকুলেশনটা দেখিয়েছি xn বারের, সেইটা অনুযায়ী এখানে তোমার এই xn বার উইথ p, এখানে যে রিলেশনটা উইথ p আমরা এরকমই দেখতে পাই। p এর ভ্যালুগুলো তুমি অ্যাজিউম করে নাও পরপর পরপর, নিয়ে তার করেসপন্ডিং xn বারের ভ্যালুও তুমি দেখবে এইভাবে চেঞ্জ করছে। ঠিক আছে, কিছু জিজ্ঞাসা আছে? স্যার ফর্মুলাটা আরেকবার বলবেন? p equals to 2/f হ্যাঁ first bracket 1 minus 1 by xn bar। ওকে স্যার। ঠিক আছে, f টা হচ্ছে অ্যাভারেজ ফাংশনালিটি। ওকে, স্টেপ গ্রোথ রিঅ্যাকশনস এ মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ বলো। স্যার বলছি বাইফাংশনাল সিস্টেমের জন্য অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন ইনফিনিটি হয় কেন? বাইফাংশনাল সিস্টেমের জন্য হয় না, জেল ফর্ম হলে হয়। এক যদি হয় যে তোমার বাইফাংশনাল সিস্টেম কিন্তু একদম তুমি কমপ্লিশন অবধি চলে গেছো 100%, রাইট, সেখানে ওর জেল তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখনই ওটা জেল করে যায় তখনই ওর ডিগ্রি অফ পলিমারাইজেশন আমরা ধরে নিই ইনফিনিটি, xn বারকে ইনফিনিটি ধরা হয়। কারণ জেলের কনসেপ্টটা হচ্ছে যেখানে ক্রস লিঙ্কিং হবে, রাইট, সামহাউ সেখানে ইন্টার মলিকুলার। হ্যাঁ এটা মানে জেলের ব্যাপারে জানি না স্যার, জেল ফরমেশনের ব্যাপারটা। হ্যাঁ আমি সেটাই তো বলছি, শোনো। হ্যাঁ সেটা হচ্ছে যে জেল মিন্স ইনসলুবল মাস, সেটা হয় পলিমার। তোমার বাইফাংশনাল সিস্টেম তুমি যদি নাও, তাহলে থিওরিটিক্যালি ইট শুড নট জেল, ইট শুড গিভ আ লিনিয়ার পলিমার। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে বিকজ অফ ভিসকসিটি গ্রোথ সাইড রিয়াকশনস অনেক বেশি হতে থাকে। হ্যাঁ, তোমার সাইক্লাইজেশন হয়ে যায়, সাইক্লাইজেশন তো হয়ই অনেক। তাহলে এই সমস্ত রিয়াকশনস এর জন্য একটা এন্ড আর একটার সাথে তোমার কি বলে রিয়াক্ট করে যায়। তাহলে এইভাবে নেট ইনক্রিজ ইন মলিকুলার ওয়েট এবং তোমার সাইক্লাইজেশন এবং 100% কনভার্সন সবটা মিলিয়ে এখানে রিয়াকশনটা এমন দাঁড়ায় যে পলিমার মাসটা ইনসলুবল হয়ে যায়। তখন আমরা ধরে নিই যে অ্যালং দ্য চেইনস সেখানে একটা ক্রস লিঙ্কিং বা ক্রস রিয়াকশন হয়ে ইনসলুবল মাস একটা তৈরি হয়েছে। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন যেটা লিনিয়ার গ্রোথের জন্য আমরা অ্যাসাইন করতে পারি, সেখানে লিনিয়ারের সঙ্গে সঙ্গে যদি সাইডেও গ্রোথ হয়, তাহলে হাউ টু অ্যাসাইন, আমরা সেখানে তখন অ্যাসাইন করব কিভাবে, এবং তখন কতগুলো তোমার সাইড গ্রোথ হয়েছে সেই মেজারমেন্টও আমাদের কাছে থাকবে না। লিনিয়ার হলে উই ক্যান হ্যাভ আ মেজারমেন্ট যে কতগুলো মনোমার ইউনিট এসে অ্যাড হয়েছে, কিন্তু সাইডে চেইনস গুলো যখন ক্রসলিং করতে শুরু করে একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করে, মাছ ধরার জালের মতো, যাকে আমরা বলি ফিশ নেট স্ট্রাকচার। তার একটা ফিশ নেট স্ট্রাকচারের মতো যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায়, সেখানে আর ডিগ্রি অফ পলিমারাইজেশন তো লিনিয়ার চেনের থেকে অনেক বেশি, কারণ এখন সিঙ্গেল চেন আর কিছু নেই, অল চেনস আর ইন্টারকানেক্টেড। তাহলে এই কন্ডিশনে আমরা ডিগ্রি অফ পলিমারাইজেশনকে ধরে নিই ইনফিনিটি। তাহলে যখন ক্রস লিঙ্কিং হয়ে জেল তৈরি হয়, যেটা তোমার বাইফাংশনালের ক্ষেত্রে থিওরিটিক্যালি পসিবল নয়, কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি হাই মলিকুলার ওয়েট রেঞ্জে চলে গেলে আসতে পারে এরকম একটা সিচুয়েশন, তখন আমরা তার ডিগ্রি অফ পলিমারাইজেশনকে ইনফিনিটি ধরবো, এটা বাইফাংশনাল। আদারওয়াইজ ট্রাইফাংশনাল অনওয়ার্ডস দে আর প্রোন টু জেল। ফাংশনালিটি দুয়ের থেকে বেশি হলে তাদের একটা জেল তৈরি করার প্রোননেস থাকে, রাইট। সেই সব ক্ষেত্রে যখন জেল তৈরি হয়ে যায় বা জেল হতে শুরু করে, তখনই আমরা ধরে নিই যে তার অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে ইনফাইনাইট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি।
ওকে, সো ইন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এর ক্ষেত্রে molecular weight distribution, why it is essential to know molecular weight distribution? শুধুমাত্র molecular weight জানলেই আমাদের হয় না, অ্যাভারেজ molecular weight distributionটা আমাদের জানতে হয়। কোনো আইডিয়া আছে কেন? So throughout the polymer, uh, the molecular weights are differently distributed. It's not same everywhere. So we should know about the molecular weight distribution. So that is, I mean, to understand that average value is sufficient. Yes, sir. Then why we are going for further? I mean, find out the distribution. আমার তো অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে গেলেই আমার হয়ে যায়, কারণ চেন ওয়াইজ বা চেন লেংথ গুলো যেহেতু আলাদা, তাহলে আমার ডিস্ট্রিবিউশনটা জানার কি দরকার? বা ডিস্ট্রিবিউশন কার্ভ, হ্যাভ ইউ এভার সিন আ ডিস্ট্রিবিউশন কার্ভ? ম্যাথমেটিক্সে করেছো গসিয়ান ডিস্ট্রিবিউশন মানে আইডিয়াল ডিস্ট্রিবিউশন, এটা তো স্ট্যাটিস্টিক্স এর পার্ট। Yes, sir. ডেটা ডিস্ট্রিবিউশন, ট্রেন্ড, তাহলে বলো। ডিস্ট্রিবিউশনটা আমাকে বলো বলো বলো। পলি ডিসপারসিটি যত বাড়বে তত কার্ভটা তত ব্রড হবে ডিস্ট্রিবিউশন। পলি ডিসপারসিটি, আমি তো এখনো ডিসপারসিটি ব্যাপারটাই বলিনি, বা আমিও বুঝি না, একটু আমায় বুঝিয়ে দাও তো ডিসপারসিটি বলতে, পলি ডিসপারসিটিটা কি বলতে চাইছো? পলি ডিসপারসিটি যত বাড়বে তত মানে ডিফারেন্ট চেন লেন্থের পলিমার তত বেশি থাকবে। না না না, পলি ডিসপারসিটি তো হচ্ছে রেজাল্ট, তুমি রেজাল্টটা দিয়ে কস্টটা বলছো, তোমাকে তো কস্টটা দিয়ে রেজাল্ট বলতে হবে। অ্যাকচুয়ালি স্যার এটা বিএসসি তে পড়েছিলাম। তোমাদের কি পলিমার পড়ানো হয়েছিল? বিএসসি তে একটা পেপার ছিল হ্যাঁ জানি, অপশনাল যেটা। পলিমার কেমিস্ট্রি। হুম, না ওটা হ্যাঁ অপশনালি। ওই এমডব্লিউ বাই এমএন সমান পলি ডিসপারসিটি, মানে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট কে নাম্বার অ্যাভারেজ এটাই সমস্যা কি বলতো, যখন এগুলো পড়ানো হয় একটু তার দু তিনটে কথা একটু এক্সট্রা বলে দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ডিসপারশন বলতে আমরা কি বুঝি? ডিসপারশন একটার মধ্যে আর একটা কতটা ছড়িয়ে আছে, তাই তো? বা তোমার একটা ডেটা যদি ডিসপারশন বুঝি, তাহলে ডেটাটা কতটা ছড়িয়ে আছে। ডেটা ছড়ানো বলতে কি, যে কতটা রেঞ্জ জুড়ে ডেটাটা রয়েছে, মানে সেই ডেটা সেটের হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত, এরা যত কাছাকাছি থাকবে তত আমি বলবো যে ডেটাটা লেস ডিসপার্সড, আর এরা যত দূরে থাকবে তত বলবো এটা মোর ডিসপার্সড। পলি ডিসপারসিটি, পলি মানে কি? এটা পলিমারিক সিস্টেম বলে পলি। তাহলে এখানে এই পলি ডিসপারসিটি মানে হচ্ছে পলিমার সিস্টেমের যে ডেটাটা তুমি কনসিডার করছো, এটা মলিকুলার ওয়েটের রেসপেক্টে, তার মানে মলিকুলার ওয়েট ডেটা। তাহলে তোমার হাইয়েস্ট মলিকুলার ওয়েটের ভ্যালু কত আর লোয়েস্ট মলিকুলার ওয়েটের ভ্যালু কত, এই দুটোর কতটা তারা সেপারেটেড। ধরো একটা পলিমার সিস্টেমে আমার লোয়েস্ট মলিকুলার ওয়েট আমি ভ্যালু যেটা পেয়েছি সেটা 10,000, হাইয়েস্ট পেয়েছি 1,00,000,
আবার আরেকটা পলিমার সিস্টেমে আমি হাইয়েস্ট পেয়েছি ধরো 80,000, লোয়েস্ট পেয়েছি 50,000। তাহলে তোমরা এবার বলো যে প্রথমটা না দ্বিতীয়টা, কোনটাতে মলিকুলার ওয়েটের ডেটাটা বেশি ডিসপার্স? কোনটার মধ্যে বেশি ডিসপার্স? প্রথমটা, যেখানে লোয়েস্ট হচ্ছে 10,000, হাইয়েস্ট হচ্ছে 1,00,000। আর সেকেন্ডটা আমি বললাম লোয়েস্ট 50,000, হাইয়েস্ট হচ্ছে 80,000। তাহলে এটা অনেক ন্যারো, অনেক কাছাকাছি। পলিডিসপার্সিটি বলতে আমরা এটাকেই বুঝি, যে হাউ ক্লোজ দিস হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট মলিকুলার ওয়েট ভ্যালু ডেটা। এইটা তার মানে যদি আমার মলিকুলার ওয়েটটা আমি শুধু জানি, সেটা দিয়ে আমার হয় না, ডিসপারশনটা আমাদের জানতে হয়। রাইট? কেন জানতে হয়? তার কারণ হচ্ছে যে ধরো একটা অ্যাভারেজ, ধরো 60,000 একটা অ্যাভারেজ ভ্যালু, তা সেখানে এই 60,000 অ্যাভারেজটা, এটার জন্য যে ডেটা সেট, সেটা তো একটাই ডেটা সেট নাও হতে পারে। এরকম যদি হয় যে ন্যারো ডিস্ট্রিবিউশন, তাহলেও সেখানে একটা ধরো 80,000 থেকে তোমার ধরো 50,000, তারও একটা অ্যাভারেজ আমি যদি 60,000 পাই। আবার আমার 10,000 থেকে 1,00,000 আছে, কিন্তু 60,000-এর রেঞ্জে আমার মলিকুলার অনেক মলিকুলস রয়েছে, মানে তাদের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, তাহলে সেখানেও আমি একটা অ্যাভারেজ ভ্যালু ওরকম পাবো। কিন্তু দেখো, একটা কেসে ডিসপারশন অনেক বেশি, আর একটা কেসে ডিসপারশন কম। তাদের কিন্তু প্রপার্টি সম্পূর্ণ আলাদা হবে, একই পলিমার হলেও। তোমার যদি এরকম হয় যে দুটো পলিমারেরই কেমিস্ট্রি এক, মানে তাদের কেমিক্যাল স্ট্রাকচার একই পলিমার, কিন্তু একটা মেথডোলজি ফলো করার জন্য একটার পলিডিসপারসিটি বেশি আর একটার কম, কিন্তু দুটোর আবার অ্যাভারেজ ভ্যালু এক, মলিকুলার ওয়েট। এরম সিচুয়েশন হয়ে গেলে কিন্তু তুমি অ্যাভারেজ ভ্যালু দেখে যদি তাদের সিলেক্ট করো ফর অ্যাপ্লিকেশন, তাহলে তুমি কিন্তু একদম বোকা বনে যাবে। তুমি যদি তার ডিসপারশনটা না দেখো বা তার ডিস্ট্রিবিউশনটা না দেখো, অর্থাৎ সেটা কতটা রেঞ্জ জুড়ে রয়েছে। যেটা 10,000 থেকে 1,00,000 তার অ্যাভারেজ 60,000 দেখাচ্ছে, সেটা কিন্তু তোমার খুব উইক স্ট্রেংথের পলিমার হবে, মেকানিক্যাল প্রপার্টি খুব উইক হবে। উল্টো দিকে যেটা ধরো 50,000 থেকে 80,000, অ্যাভারেজ দেখাচ্ছে 60,000, তার মেকানিক্যাল প্রপার্টি ট্রিমেন্ডাসলি হাই হবে। তাহলে এবার তুমি যদি একটা হাই মেকানিক্যাল প্রপার্টি ডিমান্ড আছে এরকম একটা অ্যাপ্লিকেশনে, দুটোরই যেহেতু 60,000 মলিকুলার ওয়েট, তাহলে যে কোনো একটা তুমি নিয়ে নিলে, এবং সেটা যদি ঘটনাচক্রে তোমার ওই প্রথমটা হয়, দেন ইট উইল বি আ ফেলিয়ার, কমপ্লিট ফেলিয়ার। রাইট? তো সেই কারণে শুধু অ্যাভারেজ মলিকুলার ওয়েট জানলেই হয় না, আমাদের ডিস্ট্রিবিউশনটাও জানতে হয়। এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশনের একটা ধারণা পাবো এই ফর্মুলেশন থেকে, যেখানে আমার xn বার হচ্ছে 1/1 minus p, that is our Carothers expression. The corresponding weight average degree of polymerization xw, এটা হচ্ছে 1 plus p by 1 minus p। ওয়েট অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের এক্সপ্রেশনটা হচ্ছে 1 প্লাস পি বাই 1 মাইনাস পি। রাইট? তাহলে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন বা পলিডিসপারসিটি হচ্ছে এক্স ডাব্লিউ বার বাই এক্স এন বার, দ্যাট ইজ 1 প্লাস পি। রাইট? এবার পি অ্যাজ পি ইকুয়ালস টু 1, দেন মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন টেন্ডস টু 2 ফর এনি লিনিয়ার স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ঠিক আছে? সেটা 2 এর কাছাকাছি চলে যাবে। Molecular weight control, how do you control the molecular weight? That is very important from the commercial perspective, industry perspective. কারণ ল্যাবরেটরিতে আমি যেহেতু স্মল ব্যাচে রিয়াকশনস করি, সেখানে আই এম নট মাচ কনসার্নড অ্যাবাউট দ্য মলিকুলার ওয়েট কন্ট্রোল, কারণ ব্যাচ ওয়েট যদি কম হয় সেখানে জেল করে যাওয়ার সম্ভাবনা, সেই টেন্ডেন্সিটাও কমে যায়। কিন্তু আমি যখন বড় ব্যাচে রিয়াকশন করবো, টনস, when I'm going for tons of polymerization, so there you have to be very careful about the gelation, কারণ যদি আমার ব্যাচ ওয়েট বাড়ে সেক্ষেত্রে হিট ডিসিপেশন becomes an issue. Polymers otherwise are insulators of heat and electricity, so heat of polymerization সেটা বড় ব্যাচের ক্ষেত্রে
স্টার করেই সেটাকে ওখান সিস্টেম থেকে বার করে দেওয়াটা যথেষ্ট নয়। এবার যেহেতু পলিমার একটা ইনসুলেটর, যেখানে যেখানে রিয়াকশন হচ্ছে সেই হিটটা যদি সেখানে তোমার সেই পজিশনে জমতে থাকে, তাহলে লোকালি একটা অ্যাক্সিলারেশন হয়ে যাবে রেটের, রাইট? এবং সেখান থেকে একটা আনইভেন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, পলিমার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেই জন্য যখন বড় ব্যাচে রিয়াকশন করা হয়, হিট ডিসিপেশন বিকামস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু টু কন্ট্রোল দ্য প্রপার্টি অফ দ্য পলিমার। সেই কারণে molecular weight control is an essential things to do when you go for a large size or large batch size production. তাহলে আমাদের যা রিয়াকশন ছিল Na plus Nb giving A plus AB whole N, তাহলে এখানে lowering the temperature before the reaction is complete can reduce the product molecular weight. তাহলে what are the ways to control the molecular weight? প্রথমটা বলছে কি, lowering the temperature before the reaction is complete. রিয়াকশনটা কমপ্লিট মানে 100% কনভার্সন। 100% কনভার্সনে যাওয়ার আগে আমি যদি টেম্পারেচারটাকে কমিয়ে দিই, মানে আমি যদি আমার পলিমারাইজেশন টেম্পারেচার থেকে নিচে নেমে চলে আসি, তাহলে এক প্রকার তো রিয়াকশনটাকে ফ্রিজ করে দেওয়া হলো, রাইট? সো ইউ ফ্রিজ দ্য রিয়াকশন বিফোর ইট গোজ টু কমপ্লিশন, সো দ্যাট ক্যান রিডিউস দ্য প্রোডাক্ট মলিকুলার ওয়েট, সেটা মলিকুলার ওয়েট কমাতে পারে। But it will result into a thermally unstable product. আচ্ছা, অল্টারনেটিভ কি? ইউজ এ নন স্টয়সিওমেট্রিক কনস্ট্যান্ট রেশিও, অর্থাৎ যেটাকে আমরা স্টয়সিওমেট্রিক ইমব্যালেন্সের কথা বলছিলাম, যে এ লেস দ্যান বি, এরকম যদি আমি নিই, রাইট? মানে এন এ বাই এন বি লেস দ্যান 1। এন এ মানে হচ্ছে নাম্বার অফ এ মোনোমার্স বা ফাংশনাল গ্রুপস, আর ক্যাপিটাল এন সাবস্ক্রিপ্ট বি হচ্ছে number of B functional groups, right? So for stoichiometric imbalance, your Na should be less, Na by Nb should be less or equals to 1, right? So substituting এটাকে R দিয়ে ডিনোট করা হয়, রাইট? এখানে যেমন বলছে যে অল্টারনেটিভ ইউজ অফ হ্যাঁ আমরা তো পড়ছিলাম, the less abundant reactant is consumed completely. less abundant মানে যেটা কম রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ইন টার্মস অফ ফাংশনাল গ্রুপস, Na by is less than Nb, the reactant ratio is R equals to Na by Nb less than 0, right? Less than 1 rather. Substitution gives the general Carothers equation. এবার এখানে যদি আমরা এই R দিয়ে এক্সপ্রেস করি Carothers এক্সপ্রেশনে, তাহলে তখন দাঁড়াবে xn বার ইকুয়ালস টু 1 প্লাস r বাই 1 প্লাস r মাইনাস 2 rp। ঠিক আছে, 1 প্লাস r বাই 1 প্লাস r মাইনাস 2 rp। তাহলে এটা হবে আমার তখন অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন, যেখানে r এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 1, বিকজ Na বাই Nb হচ্ছে লেস দ্যান 1, লেস দ্যান 0 না, লেস দ্যান 1, রাইট? তাহলে r এর ভ্যালু হবে তোমার লেস দ্যান 1। এইটা এখানে বসিয়ে তুমি স্টয়সিওমেট্রিক ইমব্যালেন্স যখন থাকবে তখন অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন ক্যালকুলেট করতে পারো xn বার। এবারে xn বার থেকে তখন তুমি আবার ওই বাকি যে আমার যে ক্যালকুলেশনস গুলো ছিল সেখানে যেতে পারো। যেমন এখানে এই যে মলিকুলার ওয়েট কন্ট্রোল, এখানে বলছে যে আর পি তোমার এই আর এর ভ্যালু, অর্থাৎ কি আর যখন 1 মানে তুমি যখন ব্যালেন্সড কন্ডিশনে আছো তখন বিভিন্ন পি ভ্যালুতে, রাইট, বিভিন্ন পি ভ্যালুতে xn বার কত হচ্ছে, পি যখন 0.9 মানে 90%, পি যখন 0.95 95%, পি যখন 99 মানে 99% রিয়াকশন হয়েছে, যখন পি যখন 999, রাইট? তাহলে এইভাবে তুমি দেখো যে তোমার xn বারটা পি যখন 999 মানে অলমোস্ট ক্লোজ টু কমপ্লিশন, এটা প্রায় 1000 অব্দি চলে গেছে। এরপরে আর এর ভ্যালুটা তুমি ওই লেস দেন 1 করছো, মানে যখন ইমব্যালেন্সে আসছো, ধরো 0.999 0.99 0.95 0.9 এরকম, অ্যাকর্ডিংলি তোমার পি এক্সএন বার কিভাবে চেঞ্জ করছে ফর ডিফারেন্ট পি ইউ সি। তার মানে এই যে তুমি ধরো যদি 0.9 করে দাও, রাইট, 0.9 যদি করে দাও যে রেশিওটা এ টু বি 0.9, সেখানে কিন্তু তুমি অনলি
অ্যাচিভ করতে পারছো 18.7, রাইট? 18.7 as your average degree of polymerization for 9 তোমার xn বার ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এই অবধি রাখি। কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, যদি কোয়েশ্চেন না থাকে দেন লেট আস স্টপ হিয়ার। তাহলে আমরা শেষ করলাম এখানে আজকে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি কি তাহলে ওইটা করব, মানে যারা অ্যাটেন্ড করে না তাদেরকে আপনার গ্রুপ থেকে বের করে দেবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে স্যার।